হেল ইউনিভার্সিটি নামের আমরা যে হরর থ্রিলার সিরিজটা শুরু করেছিলাম, আজকে আমরা সেটার 5 নাম্বার পর্ব দেখব। তো আমি ভেবেছিলাম যেই 5টা এপিসোড বাকি আছে সেই সবগুলো নিয়ে আর একটা ভিডিও আনবো, কিন্তু তোমরা এটার জন্য এত বেশি রিকোয়েস্ট করেছো যে আরো একটা পর্ব আনতে হলো। মানে আরো 3টা যে এপিসোড এসেছে 14, 15 এবং 16, এই 3টা এপিসোড থাকছে আজকের এই পর্বে, আর বাকি থাকবে 2টা এপিসোড যেগুলো ঈদের পর রিলিজ হবে, এবং ঈদের পর ওই 2টা এপিসোড দিয়ে আরো একটা পর্ব এনে পুরো সিরিজটা কমপ্লিট করে ফেলবো। তো যারা এতদূর পর্যন্ত আমার সাথে এসেছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম যে জেইন জোর করেই এসকে পালং শাক খাইয়ে দিয়েছিল, যার ফলে অ্যালার্জির কারণে এসের শরীর কিছুটা খারাপ হয়। আর এই সুযোগে সবাই জেইনকে প্রচন্ড অত্যাচার করতে শুরু করেছিল। তারা তাকে মেরে আহত করে দেয়, কিন্তু এরপর এস এসে জেইনকে বাঁচিয়ে নেয় আর সে সবাইকে শাস্তিও দেয়। ব্ল্যাক গ্যাং আর ডেভিল গড গ্যাং এর সবাইকে বলে দেয় যে এরপরে টার্গেট তাদেরকে বানাতে, সঙ্গে এটাও ঘোষণা করে যে এরপর থেকে এখানকার কুইন হলো জেইন। কিন্তু রেড সিলভানিয়া আবার ঘোষণা করে যে তাহলে এখন থেকে এখানকার কিং হবে ম্যাট। এদিকে জেনকে যেই ডক্টর ট্রিটমেন্ট করছিল সে জেনের রক্ত দিয়ে কিছু একটা টেস্ট করেছিল, যেটার পজিটিভ রিপোর্ট আসে। তো এখানেই শেষ হয়েছিল 13 নাম্বার এপিসোড। আর 14 নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখি জেন সুস্থ হয়ে স্কুলে এসেছে, কিন্তু তাকে দেখে কেউ কেউ সম্মান করছিল, আবার অনেকেই ভয় পাচ্ছিল। জেনের সেদিনের কথা মনে পড়ে এবং মনে মনে নিজেকে বলে সবাই আমার সাথে এমন ব্যবহার কেন করছে? আমি কি সত্যিই এমন ব্যবহার পাওয়ার যোগ্য? কারণ তার জন্যই তো এস অসুস্থ হয়ে গেছিল, তাই সে এইসব ভাবছিল। অ্যাঞ্জেলিকাও তাকে দেখে চুপচাপ চলে যায়। তার মনে পড়ে কিভাবে অ্যাঞ্জেলিকা তাকে মেরেছিল এবং এস তাকে বাঁচিয়ে নিয়েছিল। ওয়েল, সামনে যদি কোনো বিজ্ঞাপন থাকে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে যেও, বিজ্ঞাপন দেখার কোনো দরকার নেই। এরপর সে এস এর সাথে হাঁটছিল আর বলছিল তারা কখনোই আমাকে ক্ষমা করবে না, যা হয়েছে সেই সবকিছু আমার দোষ ছিল। এস বলে তুমি কোন ব্যাপারে কথা বলছো? জেন বলে সমস্ত স্টুডেন্টরা আমাকে ইগনোর করছে। সে বলে তারা এভাবেই কুইনকে সম্মান করে থাকে, তুমি অজ্ঞান থাকাকালীন অনেক কিছুই ঘটে গেছে। এস আরো জানায় ক্যাম্পাসের সিকিউরিটি ডাবল করা হয়েছে এবং যারা তোমাকে আঘাত করার সাথে জড়িত ছিল তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছে। জেন জানতে চায় শাস্তিটা কি। এস বলে এটা তোমার না জানাই ভালো। আর আরেকটা কথা, রোকসেন এখন আর হেল ইউনিভার্সিটির কুইন নয়, এখন থেকে তুমি এখানকার কুইন। জেন তো এখনো জানতো না যে সে এখানকার কুইন। সে অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে? এস বলে আমাকে এটা করতে হয়েছে যেন তারা তোমাকে আরো বেশি সম্মান করে। এখন আর কেউ এত সহজে তোমাকে টাচ করতে পারবে না। তবে ম্যাটকে এখানকার কিং বানানো হয়েছে। এটা শুনে জেন খুশি হয়ে যায়। সে ম্যাটের কাছে যেতে চায়, তবে এস তাকে টেনে ধরে বলে তোমাকে অনেক খুশি মনে হচ্ছে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। জেন বলে তুমি কি ভুলে যাচ্ছ আমি এখানকার কুইন? এস বলে আমি পরোয়া করি না। কিছুটা অভিমান করে বলে তোমার ফোকাস সবসময় ম্যাটের উপরে কেন থাকে? জেন বলে আরে সে আমার ফ্রেন্ড, এর চেয়ে বড় কথা হলো আগে তার উপরেই আমার ক্রাশ ছিল। এস বলে কিন্তু আমি তো সেই যাকে তুমি ভালোবাসো, তাই না? জেন হেসে বলে তুমি এতটা শিওর কিভাবে হচ্ছ? আর তখনই সে ওখানে একটি মেয়েকে দেখতে পায়। জেন দেখে এটা অ্যাঞ্জেলিকা, যাকে নিকি প্রচন্ড মারছিল। সে তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু এস তার হাত ধরে ফেলে। নিকি তাকে মারছিল, যা দেখে জেনের তো অনেক খারাপ লাগে, কিন্তু এস তাকে বাধা দেয় আর বলে আমি আমার নিজের আদেশ অমান্য করতে পারি না। তবে চিন্তা করো না, আমি তাদেরকে বলে দিয়েছি যেন তারা প্যারাকের মধ্যে বিষ না লাগায়। নিকি এদিকে অ্যাঞ্জেলিকার চুল ধরে তার পায়ের মধ্যে প্যারাক ঢুকিয়ে দেয়। জেন এটা দেখে কান্না শুরু করে দেয় আর এসকে বলে তার উপরে দয়া করো, প্লিজ তাকে সাহায্য করো। অ্যাঞ্জেলিকা তো চিৎকার করছিল আর নিকি তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। জেন এস এর উপরে অনেকটা রেগে যায় আর বলে এটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এস কিছুই বলতে পারে না। এরপর সে সুপ্রিমোর অফিসে ছিল। মিস কাথ তাকে জিজ্ঞেস করে যারা তোমায় আঘাত করেছিল তুমি কি শুনেছো তাদেরকে এস কি শাস্তি দিয়েছে? জেন বলে হ্যাঁ শুনেছি। কাথ জিজ্ঞেস করে তাহলে তোমার এখন কেমন ফিল হচ্ছে? জেন মনে মনে বলে আসলে আমি জানি না যে আমার কেমন ফিল করা উচিত, আমি খুশি হব নাকি কষ্ট পাবো। মিস কাথ তাকে স্টক রুমের চাবি দেয় আর ওখান থেকে কিছু ডকুমেন্ট নিয়ে আসতে বলে। জেন যাচ্ছিল আর ভাবছিল এর জন্যই সবাই আমায় দেখে ভয় পাচ্ছে, তবে আশা করি এর জন্য এসের কোনো বিপদ হবে না। তো এরপর জেন স্টক রুমে এসে মিস কাথের বলা ডকুমেন্ট গুলো খুঁজছিল, আর তখনই ওখানে পেছন থেকে কেউ জিজ্ঞেস করে তুমি কি এখন হ্যাপি? জেন পেছনে তাকিয়ে দেখে এটা অ্যাঞ্জেলিকা। সে বলে একজন নতুন স্টুডেন্ট থেকে তুমি তার সেক্রেটারি হয়ে গেছো, এখন তুমি 4th র্যাঙ্কও পেয়ে গেছো। শুধু তাই নয়, এখানকার কুইনও তুমি। সে তার গলায় ছড়ি ধরে বলে তুমি এতটা লোভী কি করে হতে পারো? তোমার তো সবকিছু আছে, এরপরেও তুমি সুপ্রিমোকে কেন চাও? তুমি কি দেখতে পাও না যে তুমি তার পাশে থাকলে সে কতটা দুর্বল হয়ে যায়? তুমি তার জন্য একটা বোঝা। জেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে আমি জানি। আর তোমার কি মনে হয় যে এই কারণে আমি অনেক খুশি? যদি সুপ্রিমো কষ্টের মধ্যে দিয়ে যায় তাহলে আমিও কষ্টের মধ্যে দিয়েই যাই। অ্যাঞ্জেলিকা আবারও তার গলায় ছুরি ধরে বলে
কিন্তু এইসব কিছু তোমার দোষ। তুমি যদি তার এতটা ক্লোজ না হতে তাহলে তাকে কখনোই হার্ড টাইম ফেস করতে হতো না। জেইন তাকে ধাক্কা দিয়ে বলে, তোমার কি মনে হয় আমি তাকে বেছে নিয়েছি ভালোবাসার জন্য? এই সব কিছু কোইন্সিডেন্স ছিল। অ্যাঞ্জেলিকা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাইরে বেরিয়ে রুমের দরজাটা লক করতে থাকে। জেইন তাকে থামতে বলছিল আর জিজ্ঞেস করছিল সে কেন এইসব করছে। অ্যাঞ্জেলিকা বলে, আমি সুপ্রিমোকে রক্ষা করতে সবকিছু করতে পারবো। যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো তাহলে তাকে কষ্ট দেওয়া বন্ধ করো। জেইন বলে, তোমার কি এটাই মনে হয় যে আমি তাকে কষ্ট দিতে চাই? অ্যাঞ্জেলিকা রুমটা লক করে দিয়ে চলে যায় আর জেইন এখানে ভয়ে ভয়ে বসে থাকে। ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে যায় এবং বেলা ডুবে যায়। জেইন বসে ভাবছিল, আমি অন্ধকারকে ভয় পাই না, বরং অন্ধকারই এখন আমার ভালো লাগে। অন্ধকারে আমি দুর্বল হতে পারি, কান্না করতে পারি, কিন্তু দিনের বেলায় নিজের অজান্তেই কঠোর হতে হয়। কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে। তার মনে পড়ে যে নিকিও তাকে বলেছিল সুপ্রিমোর থেকে দূরে থাকতে, কিন্তু এর কারণটা আসলে কি তা জানা নেই তার। তবে সে ঠিক করে এখান থেকে বের হলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কি করবে, কারণ সে এইসবের মাঝখানে থাকতে পারবে না। তখনই ওখানে এস দরজার লক খুলে তার কাছে চলে আসে। এস তার জন্য অনেক চিন্তিত ছিল। তার কাছে এসে জিজ্ঞেস করে, কে তোমার সাথে এটা করেছে? জেন কিছুই বলছিল না, তাই সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি পরে বলবে, এখন আগে ক্লিনিকে চলো। সে তাকে নিয়ে যাচ্ছিল তখনই ওখানে ম্যাট চলে আসে আর ম্যাটকে দেখে জেন এসকে রেখে ম্যাটের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ম্যাট তাকে ধরে ওখান থেকে নিয়ে যেতে থাকে আর এইসব দেখে তো এস এর অনেকটাই খারাপ লাগে। পেছন থেকে দাঁড়িয়ে সে অসহায়ের মতো এটা দেখছিল। তখনই জেনের মনে পড়ে এস তাকে বলেছিল যে এস সবসময় তার ঢাল হবে, সে জেনের যুদ্ধের অস্ত্র হবে। এটা মনে পড়তেই সে ম্যাটকে ছেড়ে দিয়ে দৌড়ে এস এর কাছে চলে যায় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। জেন বলতে থাকে, আমি ক্লান্ত, আমি আর ফাইট করতে পারছি না। এস বলে, তোমাকে এটা করতে হবে না, আমি তোমার হয়ে ফাইট করব। কিন্তু এইসব দেখে ম্যাট আবার কষ্ট পায়। তার মনে পড়ে ম্যাট জেনকে বলেছিল যে ম্যাট সবসময় তার পাশে থাকবে, কখনোই তাকে পরিত্যাগ করবে না। ম্যাট বুঝতে পারে জেন আসলেই এসকে অনেক ভালোবাসে, তাই সে ওখান থেকে নিশ্চুপে চলে যায়। এরপর দেখি এস সবার সামনে জেনের হাত ধরে নিয়ে যায়। জেন এতে অনেক খুশি ছিল আর বাকিরা তাদের দেখে কানাঘুষা করছিল। এরপর তার ফ্রেন্ডরা এসে তাকে জিজ্ঞেস করে কি চলছে। জেন বলে, কি চলছে মানে? তারা বলতে থাকে, তুমি কি নাটক করছো? জেন বলে, তোমরা আসলে কোন ব্যাপারে কথা বলছো? তারা তাকে নিয়ে মজা করতে থাকে। তখনই ওখানে এসকে দেখে তারা ওখান থেকে চলে যায়। জেন খুব লজ্জা পেয়ে এসকে বলে, আমি তোমার সাথে পরে দেখা করব। এই বলে তার ফ্রেন্ডদের সাথে চলে যায়। আর এদিকে এসও স্মাইল করছিল। এদিকে জেনের সমস্ত ফ্রেন্ডরা এই ব্যাপারটা নিয়ে মজা করতে থাকে যে এস এর সাথে তো জেনের ভালোই চলছে। কিন্তু জেন এইসবে অনেকটা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে সে স্কুলের একটি পরিত্যক্ত ওভারব্রিজের ওপরে যায়। ওখান থেকে সে নিচে রোকসেনকে দেখতে পায়। সে সবার থেকে বাঁচার জন্য লুকিয়ে বেড়াচ্ছিল। এখানে একা সময় কাটাতে এসেছিল, তবে সঙ্গ দিতে হয়েও এখানে চলে আসে। সে হয়ের সাথে কথা বলতে থাকে আর তার ডায়েরিটা খুললে দেখে এস ওখানে তার জন্য একটা গোলাপ রেখে দিয়েছে। তখনই ওখানে হয়ে চলে যায়, কারণ ওখানে এস চলে এসেছে। এস তাকে জিজ্ঞেস করে, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? কার সাথে কথা বলছিলে? জেন বলে, আমি একা থাকতে চাই। এস তার সামনে বসে বলে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। জেন কিছুটা রাগ করে চলে যাচ্ছিল, কিন্তু এস পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জেন তাকে ছাড়ানোর চেষ্টা করে আর বলে, তুমি কি আমার হাতের মার খেতে চাও? সে কোনোভাবে ছাড়িয়ে জিজ্ঞেস করে, এটা কি ছিল? এস বলে, এটা হলো আমার হাগ ক্যাপসুল, কারণ সুপ্রিমোর হাগ হলো সবচেয়ে কার্যকরী ওষুধ। এটা সমস্ত দুঃখ কষ্ট মুছে ফেলার ক্ষমতা রাখে। জেন তার কথা শুনে হাসে আর বলে, তাহলে কি আমি আর একবার পেতে পারি? এস বলে, ওভারডোজে কিন্তু সমস্যা হতে পারে। জেন বলে, সমস্যা নেই। এস আবারও বলে, তুমি কিন্তু অ্যাডিক্টেড হয়ে যেতে পারো। জেন বলে, তবুও সমস্যা নেই। এস বলে, কিন্তু মনে হয় না তুমি এটা হ্যান্ডেল করতে পারবে। জেন আর কিছু না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এসও তাকে জড়িয়ে ধরলে সে অনেকটা শান্তি অনুভব করে। যাই হোক, এরপর দুজনে অফিস রুমে ফিরে আসে। তখন ওখানে অনিল এসে সুপ্রিমোকে জিজ্ঞেস করে রবিবারে তার কি প্ল্যান আছে। আসলে রবিবার এস এর জন্মদিন। এখানে মিস কাথো ছিল। সেও সুপ্রিমোকে বলে সে যদি ওই দিন নির্দিষ্ট কিছু করতে চায় তাহলে যেন তাদের জানায়, তারা তাকে যে কোনো কিছু দিবে যা সে চাইবে। এস বলে, যদি তাই হয় তাহলে আমাকে কি আপনারা একা ছেড়ে দিতে পারবেন? মিস কাথ কিছুটা রেগে যায়। এস বলে, আমি জানতাম আমি যে জিনিসটা সবচেয়ে বেশি চাই সেটা আপনারা কখনোই দিতে পারবেন না। মিস কাথ বলে, বোকার মতো কথা বলো না আর দুর্বল প্রেসিডেন্ট হওয়া বন্ধ করো। তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে এখনো তোমার পজিশন টিকে আছে। এস বলে, ঠিক বলেছেন, তবে এর জন্য ধন্যবাদ। অনিল বলে, আমরা ছাড়া যদি অন্য কেউ জেনে যায় যে তুমি জেনকে শাস্তি পাওয়া থেকে বাঁচিয়েছো তাহলে সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে, বিশেষ করে যাদের তুমি শাস্তি দিয়েছো। এস দাঁড়িয়ে যায় আর বলে, তোমরা কি প্লিজ এইসব কথা বলা বন্ধ করবে? মিস শন এখানেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? মিস কাত বলে, কিন্তু তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে মিস শনের জানা উচিত। এস তখন জেনের দোকানে হাত দিয়ে চেপে ধরে আর বলে,
বলে তুমি এসব কথা শোনো না। মিস কাথ অনেকটা রেগে যায় আর বলে এটা কি জোকস মনে হচ্ছে? আমি জাস্ট চাই মিস শন সবকিছু জানুক। তুমি যে কোনো সময় পাওয়ার লস করতে পারো। জেন বলে আমি সুপ্রিমোকে বাঁচাতে কি করতে পারি? আমি সবকিছু করতে রাজি। অনিল তখন বলে তাহলে সুপ্রিমোর থেকে দূরে থাকো। সুপ্রিমোর জন্য কারোর সাথে রিলেশনশিপে থাকা নিষিদ্ধ, কারণ প্রেসিডেন্টের কোনো ধরনের দুর্বলতা থাকতে পারবে না। মিস কাথও বলে তুমি সুপ্রিমোর থেকে দূরে থাকো, এটাই একমাত্র পথ। এস তখন বলে মিস শন কোথাও যাবে না, আর আমার সাথে কি হবে আমি সব কেয়ার করি না। তখনই এখানে রোকসেন চলে আসে। সে তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। এসেই বলে এর মানে জেনকে অনেক আগেই শাস্তি দেওয়া হয়েছিল আর সুপ্রিমো তাকে বাঁচিয়েছে। এটা পুরোপুরি অন্যায়। যদি সবাই সুপ্রিমোর ফেভারিটিজমের ব্যাপারে জেনে যায় তখন কি হবে? মিস কাথ বলে তুমি এখানে কি করছো? আর তুমি এসএসজি অফিসারদের সাথে ঝামেলা করার সাহস করো না। রোকসেন চিৎকার করে বলে অবশ্যই করি, আই ফাকিং ডেয়ার। সে সুপ্রিমোকে জিজ্ঞেস করে তোমার কি সেক্রেটারি মিস শনের সাথে কোনো সম্পর্ক আছে? এস কোনো কিছুর পরোয়া না করে হ্যাঁ বলে দেয়। রোকসেন বলে প্লট টুইস্টটা ভালো, প্রেসিডেন্ট আর সেক্রেটারি। তবে আমি অবাক হইনি, কারণ আমি তোমাকে জানি মিস শন, তুমি একটা বেচ। এস রেগে বলে আর একবার তাকে কুকুর বললে আমি তোমাকে। রোকসেন তাকে কথা শেষ করতে দেয় না আর জেনকে বলে তুমি তো জানো আগের সুপ্রিমো কেন হঠাৎ গায়েব হয়ে গেছিল, তাই না? সেই একই কারণে এখন সুপ্রিমো ধ্বংস হবে। তো এখন কি তোমরা তৈরি আছো? কারণ আমি তো ইউনিভার্সিটির সবাইকে এই সিক্রেট বলে দিব। তখন জেন এসে রোকসেনের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এস তাকে টেনে তোলার চেষ্টা করে। জেন তাকে সরিয়ে দিয়ে কান্না করে বলতে থাকে প্লিজ তুমি এমনটা করো না, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, প্লিজ সেটা করো না রোকসেন। জেন কিন্তু নিজের বেলায় কখনোই এইভাবে মাথা নোয়াতো না, একমাত্র এস এর জন্য সে এটা করছে। কিন্তু রোকসেন বলে অনেক লেট হয়ে গেছে কুইন জেন, আর এস তুমি তোমার সবকিছু হারাবে। এই বলে সে চলে যায়। মিস কাথ চিৎকার করে জেনকে দোষারোপ করে যে সব দোষ তোমার। এস তাকে এখান থেকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে আর বলে আমাকে ছেড়ে যাওয়ার সাহসও করো না। জেন বলতে থাকে কিন্তু এটাই একমাত্র উপায় তোমাকে এইসব থেকে বাঁচানোর। এস বলে আমি এই পজিশন ছাড়াও বাঁচতে পারবো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জেন। জেন বলে হ্যাঁ তুমি পারবে, তুমি তো আমাকে ছাড়াই অনেক বছর বেঁচে ছিলে তাই না? তুমি আবারও এটা করতে পারবে। এস বলে হ্যাঁ আমি বেঁচে ছিলাম, কিন্তু আমি জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম। তুমি কি এটা বুঝতে পারো না? আমি এখানে যতদিন ছিলাম নিজেকে আমার জীবিত মনে হয়নি, কিন্তু যখন থেকে আমার তোমার সাথে দেখা হয় আমার আবারও নিজেকে মানুষ মনে হতে শুরু হয়। তোমার জন্যই আমি যে জীবিত আছি এইটা ফিল করতে পেরেছি। জেন কান্না করে বলে কিন্তু এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। এস বলে এইসব কেয়ার করো না, আমার শুধুমাত্র তুমি আছো। আমার যা আছে সেই সব কিছুর থেকে আমার তোমায় বেশি দরকার। জেন বলে কিন্তু আমি সেই কারণ হতে চাই না যেই কারণে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। এস তখন বলে ডার্লিং প্লিজ এটা করো না। আর এই পর্বের নামও কিন্তু ডার্লিং। এস প্রথমবারের মতো জেনকে ডার্লিং বলল। আই মিন আমার কেন খুশি লাগছে আই ডোন্ট নো। এস বলে যদি তুমি এটা করো তাহলে আমার জন্য এটাই সবচেয়ে বড় গিফট হবে। আমার তো জন্মদিন সামনে, তোমার কাছে আমার হৃদয়টা আছে, তাই প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। তার হাত ধরে বলে আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। আমার যা কিছু আছে সেই সব কিছুর থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই আমায় ছেড়ে যেও না ডার্লিং। জেন কান্না করতে থাকে। সে কিছু বলতে চায় কিন্তু এস তাকে থামিয়ে দেয়। চোখের জল মুছে দিয়ে সে তার হাত কাঁধে রাখে আর জেনের মাথার সাথে মাথা ঠেকিয়ে খুব কষ্ট নিয়ে একটা গান গায়। গানটার অর্থ ছিল প্লিজ ডার্লিং আমাকে তুমি মেনে নাও, অন্তত স্বপ্নের মধ্যে হলেও। তোমাকে ভালোবাসাটা কতটা সুন্দর একটা ব্যাপার। জেন শুধু কান্নাই করে যাচ্ছিল। সে তাকে জড়িয়ে ধরে। তখন এস বলে ডার্লিং আমি সবাইকে চিৎকার করে জানিয়ে দিতে চাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। জেন বলে এটা করো না। সে বলে জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি আর এটা লুকিয়ে রাখতে পারছি না। সে আবারও বলে আই লাভ ইউ ডার্লিং, নিজের থেকেও বেশি এবং আমার যা কিছু আছে সেই সব কিছুর থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি, তাই কখনোই আমাকে ছেড়ে যাবে না। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ট্রু লাভ। তারা দুজন দুজনকে কিস করতে যায়, কিন্তু তখনই এখানে রোকসেন এসে হাজির হয়। মানে চিন্তা করো পরিচালকের উপরে কেমন রাগ লাগে। বেচারাদের কপালে মনে হয় কিসই নেই। রোকসেন এসে হাতে তালি দিতে থাকে। এস বলে দেখে ভালো লাগলো তুমি এখনো বেঁচে আছো। রোকসেন বলে তাহলে সুপ্রিমো তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছো আমাকে এখনো জীবিত রেখে। তখন এস তার পকেট থেকে একটা ছুরি বের করে আর এই ছুরি দেখে রোকসেন বলে এই চিহ্নটা তো। কথা শেষ করার আগেই এস 3 পর্যন্ত গুনতে শুরু করে। রোকসেন হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন এস জেনকে বলে চলো ডার্লিং খাবার খাওয়া যাক। তারা যাচ্ছিল তখন জেন বলে আমি ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছি। এখন তোমার মনে হতে পারে ওরা ক্লাস কখন করে। আরে ভাই ওদের ক্লাস করা দেখে তুমি কি করবে বলো? মানুষ কি টাকা দিয়ে ক্লাস করা দেখবে? বি ম্যাচিউর গাইস। তো এস বলে ঠিক আছে কাল পার্টিতে দেখা হবে। জেন নাটক করে বলতে থাকে কেন কাল কি আছে? এস বলে আমাকে বোকা বানাচ্ছ কেন? জেন বলে কিন্তু আমি তো কোনো গিফট রেডি করিনি। এস তার হাত ধরে বলে আমি তোমাকে আর শুধুমাত্র তোমাকে চাই।
চাই। আমি চাই তুমি পার্টিতে আসবে, কারণ তুমি পাশে না থাকলে সবকিছু আমার কাছে মূল্যহীন। ডার্লিং, আমি চাই সবাই আমাদের একসাথে ডান্স করতে দেখুক। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। প্লিজ আমার জন্য স্বপ্নটা তুমি পূরণ করে দাও। জেন কিছুই বলে না। আমার কিছু কথা বলার আছে আমার ইন্ট্রোভার্ট ভিউয়ারদের উদ্দেশ্যে। ভাই বোন যাই হও না কেন, প্লিজ তোমরা একটু দয়া করে লাইক কমেন্ট করো। তোমরা কি করো জানো? নিশ্চুপে ভিডিও দেখে আবার নিশ্চুপে চলে যাও। শেয়ারের কথা তো বাদই দিলাম, লাইক কমেন্টও তোমরা করো না। সাবস্ক্রাইব করেছো কিনা তা আল্লাহই ভালো জানেন। প্লিজ এতটা নির্দয় হও না। তোমাদের এসব ছোট ছোট সাপোর্ট আমাকে নতুন ভিডিও আনার অনুপ্রেরণা দেয়। ভেবো না যে তোমার লাইক কমেন্ট কোনো কাজে আসবে না। তুমি লাইক করলে আরো 10 জনের কাছে ভিডিও পৌঁছাবে। এতটুকু সাপোর্ট তো তোমরা আমাকে করতেই পারো, তাই না? প্লিজ আমার কথাটা রেখো। তোমাদেরকে আমার তরফ থেকে অগ্রিম ধন্যবাদ। যাই হোক, অনেক কথা বললাম। তো জেন ক্লাস শেষে তার হোস্টেলে ফিরছিল, তখনই নিকি আর নাজের তার সামনে চলে আসে আর তাকে বলে তুমি ওই পার্টিতে যাচ্ছ না। জেন বলে আর আমাকে কি আটকাবে? নিকি পেছন থেকে তাকে জাপটে ধরে বলে আমরা আটকাবো। জেন চিৎকার করতে শুরু করে, তখন রেজ ওখানে চলে আসে। রেজ মেবি সবসময় জেনকে ফলো করে। সে তাদের বলতে থাকে তোমরা তার সাথে কি করবে? তারা বলে এটা আমাদের ব্যাপার। রেজ বলে তাকে ছেড়ে দাও, সে তোমাদের গ্যাং এর ছেলেদের ম্যানিপুলেট করতে পারে। নিকি বলে আমাদের তোমার কোনো উপদেশের দরকার নেই, তুমিই তো সে যে তাকে ব্লাডি নাইটে বাঁচিয়েছিলে, তাই না? রেজ আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তারা দুজনে জেনকে চেপে ধরে। সে জিজ্ঞেস করতে থাকে তারা এইসব কেন করছে। নিকি বলে এই জাহান্নামে ভালোবাসার কোনো জায়গা নেই, ভালোবাসা শুধু একটি বিষ। জেন নিকির হাতে কামড় দিলে নিকি তার পেটে ঘুষি দেয়। জেন বলতে থাকে যদি ভালোবাসা সত্যি বিষ হয়ে থাকে তাহলে তোমরা কেন মরে যাচ্ছ না? নিকি তার মুখ চেপে ধরে বলে এটা কোনো ভালোবাসা নয়। এটা শুনে নাজের নিকির দিকে তাকিয়ে থাকে, তবে সে কিছু বলে না। কিন্তু এই ব্যাপারটা জেন খেয়াল করে। তখনই ওখানে ম্যাট চলে আসে আর তাদেরকে বলে তোমরা তাকে কোনো আঘাত করবে না। জেন চিৎকার করে তার থেকে হেল্প চাইতে থাকে। নিকি বলে করব না, তবে যদি সে আমাদের সাথে কোঅপারেট করে তাহলেই আমরা তাকে সেফ জায়গায় লুকিয়ে রাখবো। ম্যাট ওখানেই দাঁড়িয়ে থাকে। জেন বলতে থাকে তুমি কি আমার হেল্প করবে না? ম্যাট বলে না, তুমি সুপ্রিমোর বার্থডে পার্টিতে যেতে পারবে না, কারণ হতে পারে তুমি সেই মানুষটাকে অনেক কষ্ট দিয়ে ফেলবে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই বলে ম্যাট এখান থেকে চলে যায়। আর হয়তো ম্যাট এখানে এসের কথাই বলছিল। আর এদিকে জেনকে তারা অজ্ঞান করে এখান থেকে নিয়ে যায়। এরপর রাতে আমরা জেরংকে দেখতে পাই। সে জঙ্গলের মধ্যে কোন একটা জায়গায় আসে। এখানে সে একটি রুমের দরজা খুলে ভেতরে চলে যায় এবং কিছুক্ষণ পরেই আবারও বাইরে চলে আসে। এদিকে ম্যাডাম ভায়োলেট কাউকে বলছিল আমি সবসময় তোমার উপর বিশ্বাস করতে পারি, কারণ তুমি অন্যদের মতো নাও। আমি চাই শেষবারের মতো তুমি আমাদের হয়ে একটা কাজ করবে। খুব শীঘ্রই একটা যুদ্ধ বেঁধে যাবে, তবে এটা যেন কোনোভাবেই কেউ জানতে না পারে, স্পেশালি ডেভিল গড গ্যাং আর ব্ল্যাক গ্যাং। তারা যেন এটা কোনোভাবেই বুঝতে না পারে। আর এই কাজটা তোমাকেই করতে হবে। তুমি তো এই জায়গা থেকে বের হতে চাও, নিজের বাবা মার কাছে যেতে চাও, তাই না? আর আমারই একমাত্র এই ক্ষমতা আছে তোমাকে এখান থেকে বাইরে বের করার। তখন আমরা দেখি যে এইটা আসলে লুক, মানে ব্ল্যাক গ্যাং এর সেই ছেলেটা। লুক হেসে বলে আপনি একদম সঠিক মানুষকে বেছে নিয়েছেন ম্যাডাম ভায়োলেট। তো এইদিকে জেনকে গোপন একটি জায়গায় নিয়ে এসে ফেলে রাখে। নাজের তাকে বলছিল নিকি ঠিকই বলেছে, এই জাহান্নামে কখনোই ভালোবাসা তৈরি হতে পারে না। তবে দুঃখের ব্যাপার হলো তুমি ভুল জায়গায় ভুল মানুষের প্রেমে পড়েছো। আসলে প্রেমে পড়াটাই এখানে একটা ভুল। সে জেনের মুখের বাঁধন খুলে দিলে জেন বলে তুমি কি শিওর এটা সত্যিই ভুল? আমি তোমার চোখের ভাষা দেখতে পেয়েছিলাম, আমি জানি তুমিও এই অনুভূতির সাথে পরিচিত। নাজির এসব ইগনোর করে বলে আমি তোমাকে এখনই ছাড়তে পারবো না। জেন বলে তুমি আমার থেকে আসলে কি চাও? সে আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আমাকে যেতে দাও। নাজির বলে এখনই নয়, তুমি পার্টিতে না গেলে তোমার এবং এসের দুজনেরই ভালো হবে। জেন জিজ্ঞেস করে কেন? তোমরা সবাই কেন আমাদের ভালোবাসার বিরুদ্ধে? নাজির বলে আই এম সরি জেন, আমি কখনোই এইসবের বাধা হতে চাইনি। সে বলে কিন্তু তুমি তো শুরু থেকেই আমাদের বিরুদ্ধে রয়েছো। নাজির বলে তুমি কি জানো তুমি কেন পার্টিতে যেতে পারবে না? কারণ সুপ্রিমো সবকিছু প্রকাশ করার প্ল্যান করেছে। সে তোমাদের রিলেশনশিপের ব্যাপারে সবাইকে সবকিছু জানাতে চায়। জেন বলতে থাকে না, সেটা করবে না। নাজির বলে সে এই সবকিছু বলে দিবে শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কি জানো এরপর কি হবে? সে যেটার জন্য এতদিন ধরে কাজ করেছে সেই সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, স্পেশালি তার রেপুটেশন। তারা তার সমস্ত ক্ষমতা কেড়ে নিবে এবং আবর্জনার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। তুমি কি তার এই পরিস্থিতি দেখতে চাও? সে কতটা পাওয়ারফুল এবং সম্মানীয় এটা কি তুমি জানো না? জেন কান্না করতে থাকে। সে বলে এখনো পর্যন্ত আমরা তাকে সম্মান করেছি, তবে আমরা শুধু সমান পাওয়ারের জন্যই তাকে সম্মান করি। কিন্তু যদি সে পাওয়ার লস করে ফেলে, সে গ্যাংয়ের মাঝখানে যে ব্যালেন্স তৈরি করেছিল সেটা ইনস্ট্যান্টলি ভেঙে পড়বে। এতে আমাদের শত্রুরা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। সুপ্রিমো এই স্কুলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অ্যাডমিনিস্ট্রেশনকে নেওয়া থেকে এতদিন বিরত রাখতে পেরেছিল। সে
আমাদের সবচেয়ে বড় আশ্রয়, সে ছাড়া আমরা কোনো কিছুই না। জেন বলে যদি আমি তার থেকে দূরে থাকি? সে বলে তাহলে আমরাও তার রাস্তা থেকে সরে দাঁড়াবো। সে বলে তাহলে আমাকে ছেড়ে দাও। নাজের তার হাতের বাঁধন খুলে দেয় আর বলে আমি তোমাকে এই শেষবারের মতো বিশ্বাস করব। তখন নাজের তাকে বলে মনে রেখো তুমি একমাত্র যে সুপ্রিমো এবং এই ইউনিভার্সিটিকে বাঁচাতে পারো। জেন ওখান থেকে দৌড়ে চলে যায়। নিকি এসে জিজ্ঞেস করে সে কি তোমার কথা মতো কাজ করবে? নাজের বলে জানি না, তবে যদি তারা তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে আমি সুপ্রিমোকে দেখে নিব। তখনই ওখানে লুক আসলে নাজের জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। লুক বলে ডেমন গড গ্যাং এর উপরে নজর রাখছিলাম, তাদের একটা মিটিং চলছিল। নাজের বলে এতটুকুই? তোমার তাদের উপর আরো ভালোভাবে নজর রাখা উচিত। লুক বলে তুমি এই কাজ ম্যাটকে কেন দিচ্ছ না? সে বলে কারণ এটা তোমার রেসপন্সিবিলিটি। এদিকে হোস্টেলে মিয়া বসেছিল। তখন জেইন ওখানে বিধ্বস্ত অবস্থায় চলে আসে। মিয়া তার এই অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর জিজ্ঞেস করে তার কি হয়েছে। জেইন জানায় তেমন কিছুই হয়নি। এরপর জেইন স্কুলে চলে আসলে মিয়া তার পিছে এসে তাকে বলতে থাকে হোস্টেলে ফিরে যেতে, কিন্তু জেইন বলে তাকে এসএসজি অফিসে যেতে হবে। সে যাচ্ছিল, তখনই আবার ডাইনি রক্সেন তার সামনে এসে বলে তুমি কোথায় যাচ্ছ বিচ? তুমি কি জানো তোমার আর সুপ্রিমোর ব্যাপারে পুরো স্কুল এখন সবকিছু জানে? তুমি কিভাবে রুলস ব্রেক করেছো, কিভাবে সুপ্রিমো তোমাকে বাঁচিয়েছে, সবকিছু। সে সবাইকে বলতে থাকে সে আমাদের সুপ্রিমোকে অবশ্যই সিডিউস করার চেষ্টা করেছে, আমরা কি তাকে এইভাবে যেতে দেব? সবাই একসাথে বলে ওঠে কখনোই না। জেইন এতক্ষণ চুপ ছিল, এখন সে বলে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা করতে পারো, তবে তোমরা কি জানো তোমাদের কি শাস্তি হতে পারে যদি তোমরা আমাকে আঘাত করো? আমি এই হিল ইউনিভার্সিটির কুইন, টপ 10 এর মধ্যে 4th পজিশনে আছি এবং একজন এসএসজি সেক্রেটারি। এখন চিন্তা করো তোমাদের কি শাস্তি হতে পারে। সবাই এইসব শুনে ভয়ে চলে যেতে শুরু করে। জেইন তখন রক্সেনের চুলগুলো ঠিক করে দিয়ে বলে আর তুমি কিন্তু কোনোভাবেই এই শাস্তি থেকে পরিত্রাণ পাবে না। রক্সেন তখন হঠাৎ তাকে সামান্থা বলে ডাকে। সে কান্না করে বলে তুমি কি সামান্থাকে চেনো, যার কারণে আমি তোমার উপরে এতটা বিরক্ত? আমি সেই শুরু থেকেই সামান্থার জন্যই তোমার উপরে এতটা রেগেছিলাম। মিয়া বলে কারণ তুমি তোমার পজিশন নিয়ে ইনসিকিউর ছিলে। সে বলে হ্যাঁ হয়তো এটা সত্যি, কিন্তু আমার রাগের কারণ হলো আমি তোমার মধ্যে সামান্থাকে দেখতে পাই। সামান্থা একমাত্র ব্যক্তি ছিল যাকে আমি এই জাহান্নামে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, কিন্তু সে আমাকে এই জাহান্নামে পরিত্যাগ করে রেখে গেল। জেইন বলতে থাকে এটা সত্যি না। সে বলে আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আমি ভুল ছিলাম। জেইন বলে তুমি পুরোটা জানো না, তাকে মেরে ফেলা হয়েছে। রোকসেন চিৎকার করে বলে আমি এটা কেয়ার করি না, সে আমাকে একা এখানে রেখে চলে গেছে, এটাই সত্যি। আর আমি তাকে ঘৃণা করি, আমি তোমাকেও ঘৃণা করি আর সবাইকে ঘৃণা করি। এই বলে সে ওখান থেকে চলে যায়। জেনের এইসব কিছু দেখে কিছুটা খারাপ লাগে। এদিকে পার্টিতে সবাই এনজয় করছিল, কিন্তু এস তো জেনের জন্য অপেক্ষা করছিল এবং নিকি এসকে ফলো করছিল। এখানে জেইন বাদে সবাই ছিল। তখনই জেইন ওখানে সুন্দর করে রেডি হয়ে চলে আসে। আর এই জেইনকে কেন জানি প্রথমে আমার অতটা পছন্দ ছিল না, কিন্তু দেখতে দেখতে বুঝতে পেরেছি যে জেইন আসলেই অনেক বেশি সুন্দরী আর গর্জিয়াস। তো তাকে এখানে দেখে এসের তো ধরে প্রাণ ফিরে আসে। সে অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি অনেক বেশি সুন্দরী, আমি অনেক খুশি হয়েছি যে তুমি এখানে এসেছো। জেইন তাকে জড়িয়ে ধরে আর তাকে বার্থডে উইশ করে। তার কণ্ঠ শুনে এস কিছু বুঝতে পারে এবং জিজ্ঞেস করে কিছু কি হয়েছে। জেইন এইসবের উত্তর না দিয়ে বলে আই লাভ ইউ এস। এস বলে আমি কখনোই এতটা গভীরভাবে কাউকে ভালোবাসিনি। আই লাভ ইউ জেইন, আমি তোমাকে সবকিছু থেকে বেশি ভালোবাসি। জেইন কিছু না বলে তাকে আবারও জড়িয়ে ধরে আর আড়ালে কান্না করতে থাকে। সবার নজর তখন তাদের উপরে ছিল। এরপর সে তার গালে হাত রেখে তাকে ডার্লিং বলে ডাকে। এস বলে এমন ভাবে ডার্লিং বললে এখন তো আমার তোমাকে কিস করতে ইচ্ছা করছে, কিন্তু সাথে আমার এটাও মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। জেইন বলে সুপ্রিমো আই লাভ ইউ, কিন্তু আমার মনে হয় আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। এস তো এইটা শুনে উতলা হয়ে যায়। সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। সে বলে তোমার মনে হয় ক্ষুধা পেয়েছে তাই না, চলো আমরা কিছু খেয়ে নিই। জেইন বলে তুমি কি জানো এই কথাটা বলতে আমার কতটা কষ্ট হয়েছে? এস বলে আমিও তো কষ্ট পেয়েছি, কষ্ট পেয়েই যাচ্ছি, আরে এই কষ্টটা অসহ্যকর, কিন্তু আমি তোমার জন্য সবকিছু সহ্য করতে পারবো। জেইন বলে কিন্তু আমি পারবো না। এস তখন বাচ্চামো করে বলে তুমি কি বলছো, আমি কিছুই শুনতে পাইনি। জেইন বলে আমি কি আবারও রিপিট করব? আমি এই কষ্টটা আর কোনোভাবেই নিতে পারছি না, যেটার কারণ তুমি এস। আমরা কখনোই এক হতে পারবো না। স্বল্প সময়ের জন্য একজন আরেকজনকে ভালোবাসাটাই যথেষ্ট ছিল। এস বলে না, আমি তোমাকে ওপেনলি ভালোবাসতে চাই। ডার্লিং কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? জেইন বলে আমি তোমাকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি, কিন্তু আমি হার মেনে নিয়েছি, আমি আর এটা নিয়ে ফাইট করতে পারবো না। এস বলে আমরা সবে শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তুমি সবকিছু শেষ করে দিচ্ছ, প্লিজ ডার্লিং। জেইন বলে আমাকে এটা ডাকা বন্ধ করো। এস বলে আমি তোমাকে আরো একটি চান্স দিব, যদি তুমি
তুমি আমার দিকে না তাকিয়ে আমার থেকে 10 কদম দূরে চলে যাও তাহলে আমি সবকিছু ভুলে যাব যা আমাদের মাঝে হয়েছিল। কিন্তু যদি তুমি 10 কদম হওয়ার আগেই পিছনে ফিরে তাকাও তাহলে তুমি শুধুমাত্র আমার। জেন ওখান থেকে হাঁটতে শুরু করে। তার সেই প্রথম দেখার কথা মনে পড়ে। ক্লাস বাদ দিয়ে যেদিন সে একটি জায়গায় বসেছিল সেদিনই তাদের প্রথম দেখা হয়েছিল। মনে পড়ে কিভাবে অনিলের হাত থেকে তাকে বাঁচিয়েছিল এস। জেন কান্না করছিল, সাথে এসও। সে ভয়ে ছিল হয়তো সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলবে। এস এর সাথে কাটানো তার সমস্ত স্মৃতি মনে পড়তে থাকে। সে এস এর থেকে অনেকটা দূরে চলে আসে আর মাত্র কয়েক কদম বাকি আছে। জেনের মনে পড়ে এস বলেছিল আমি কেয়ার করি না, জীবন আমাদের কোথায় নিয়ে দাঁড় করায়, কিন্তু তুমি আমার জীবনের সবকিছু হবে। সে কান্না করতে থাকে আর মাত্র 2 কদম বাকি আছে। এস তখন বলতে থাকে আমি তোমার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করতে পারি। জেন সামনে এগোতে থাকে আর মনে মনে বলে আমি সবসময় শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব সুপ্রিমো। জেন 10 কদম পার করে ফেলে। সে প্রচুর কান্না করছিল। তখন এস কান্না করে বলে জেন যাই হয়ে যাক না কেন আমি চাই তুমি শুধু হ্যাপি থাকো। যে সিদ্ধান্ত তুমি নিলে আশা করি তুমি এটার জন্য খুশি থাকবে। জেন এইসব শুনে আরো বেশি কান্না করে। এস বলে হয়তো এখানেই সবকিছু শেষ, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। এখানেই এই ঘটনা শেষ হয়। সকালে তারা দুজন যখন অফিসে আসে তখন কেউ কারোর সাথে কথা বলে না। তখন আমরা দেখি তাদের সবাইকে আসলে ম্যাডাম ভায়োলেট ডেকে পাঠিয়েছে। সে বলে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্স করার জন্য ডেকেছি, আর সেটা হলো আমি এস ক্রেজকে তার সুপ্রিমোর পজিশন থেকে সরিয়ে দিচ্ছি। মিস কাথ বলে এটা তো অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ম্যাডাম ভায়োলেট। অনিল বলে সুপ্রিমো এস ক্রেজ ইউনিভার্সিটির জন্য অনেক কিছু করেছে। ভায়োলেট এস কে বলে তুমি তো রুলস জানো তাই না, এসএসজি প্রেসিডেন্ট কখনোই কারোর সাথে পার্সোনালি ইনভলভড হতে পারবে না। ইমোশন এই পজিশনের জন্য নয়, এটাই তোমার সবচেয়ে বড় উইকনেস। মিস কাথ বলে কিন্তু আমাদের কাছে তো পর্যাপ্ত প্রমাণ নেই যেটা প্রুফ করবে যে মিস শনের সাথে তার কোনো সম্পর্ক আছে। যদি এটা শুধু গুজব হয় তখন কি হবে? অনিল বলে আমি আর মিস কাথ তো তার সাথেই কাজ করি। মিস শনের সাথে এস যেরকম ব্যবহার করে সেটা স্পেশাল কিছুই নয়। ফ্রান্সিসকো বলে ঠিক আছে, এটা সরাসরি সেক্রেটারির মুখ থেকেই শোনা যাক। ভায়োলেট বলে এর কোনো দরকার নেই, আমি অলরেডি বুঝতে পেরেছি যে তাদের দুজনের মাঝে কিছু চলছে। এস বলে আপনি তো সব ধরেই নিয়েছেন, তাহলে আর কিছু লুকিয়ে লাভ নেই। তখনই জেন বলে ওঠে আমরা দুজনে রিলেশনশিপে নেই। এস এটা শুনে জেনের দিকে তাকায়। জেন বলে সুপ্রিমো এবং আমি কখনোই ব্যক্তিগতভাবে ইনভলভ হইনি, আমাদের মাঝে কোনো কিছুই নেই। ভায়োলেট বলে আমরা বোকা নই, আমরা নোটিস করেছি যে তোমরা দুজন সবসময় একসাথেই থাকো। জেন বলে হ্যাঁ, কারণ আমি তার সেক্রেটারি। ফ্রান্সিসকো জিজ্ঞেস করে তাহলে তুমি কি কখনোই এসকে ভালোবাসোনি? জেন সরাসরি না করে দেয় আর এস হতভম্বের মতো তার দিকে তাকিয়ে থাকে। মিস কাথ বলতে থাকে এখন তো সব প্রমাণ হয়ে গেল, তাই গুজবের উপর ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ভায়োলেট বলে ঠিক আছে, তবে এস ক্রেজকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। এরপর ওখান থেকে বেরিয়ে এসে জেন একটা জায়গায় বসে অনেক কান্না করতে থাকে। ওখানে এস চলে আসার বলে তুমি কি জানো কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? সেই মেয়েটার রিজেকশন, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জেন বলে চলে যাও এখান থেকে, আমি তোমার কণ্ঠও শুনতে চাই না। এস বলে গতকাল রাতে তুমি যা বলেছিলে সেটা কি সত্যি ছিল? তুমি কি আমায় ভালোবাসোনি? জেন বলে তোমাকে ভালোবাসার ক্ষমতা কার আছে? তুমি একটা হার্টলেস ম্যান। যেখানে তুমি একটা রাক্ষস সেখানে কিভাবে আশা করো তোমাকে আমি ভালোবাসবো? তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। এস বলে যদি তাই হয় তাহলে কি তুমি শেষবারের মতো আমার একটা কথা রাখবে? সে তার সামনে বসে বলে আমি চাই তুমি ফাইট করো, তবে আমার জন্য নয়, তোমার ফ্রেন্ডদের জন্য, স্পেশালি তোমার নিজের জন্য, যেমনটা তুমি আগে ফাইট করতে। কিন্তু চিন্তা করো না, আমি এখনো শ্বাস নিচ্ছি আর আমি যে প্রমিস তোমাকে দিয়েছি সেটা রাখবই। আমি তোমার ঢাল হব, তোমার যুদ্ধের অস্ত্র হব, এবং যাই হয়ে যাক তুমি সব সময় শুধুমাত্র আমার কুইন হয়েই থাকবে। এই বলে এস তাকে আলতো করে একটা কিস করে আর ফাইনালি বাপরে ওর একটা কিস করলো, তাও আবার কিস না করার মতোই। যাই হোক এস ওখান থেকে চলে গেলে জেন মনে মনে বলে আমি ফাইট করব, তবে শুধুমাত্র আমার বা আমার বন্ধুদের জন্য নয়। আমি তোমার জন্য নিজের শরীরের সবটুকু রক্ত ঢেলে দিতে পারবো, তোমার জন্য আমি মরতেও পারবো মাই কিং। এরপর ব্যাকগ্রাউন্ডে জেন বলছিল যে সুপ্রিমো কিছুদিন হলো গায়েব হয়ে গেছে, যেহেতু তাকে সাসপেন্ড করা হয়েছে, আর এই কারণে সমস্ত স্টুডেন্টরা অনেক ভীত অবস্থায় রয়েছে, কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না। সে অফিসে বসে কাজ করছিল, তখন মিস কাথ তাকে বলে আমি জানতাম না যে তুমি এতটা স্ট্রং, তোমাকে অনেক ধন্যবাদ তাকে বাঁচানোর জন্য, তোমার জন্য ম্যাডাম ভায়োলেটের প্ল্যান ফেল হয়ে গেছে। জেইন বলে মানে? মিস কাথ বলে ভায়োলেট এতদিন যাবত এস এর থেকে মুক্তি পাওয়ার একটা পথ খুঁজছিল, কিন্তু সে পারছিল না, কারণ এস স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু তুমি এখানে আসার পর ম্যাডাম ভায়োলেট একটা হাতিয়ার পেয়ে গেছিল, যেটার মাধ্যমে সে এস কে কোণঠাসা করতে পারবে। জেইন বলে তার প্ল্যানটা কি? মিস কাথ বলে সে তার ছেলেকে সুপ্রিমো
সুপ্রিমো বানাতে চায়। আর তার ছেলে হলো লিয়াম, মানে সেই লিয়াম যে ভ্যানেসার সাথে লাইন মারছিল। আর এটা শুনে জেইন অনেক অবাক হয়ে যায়। এরপর সে বাইরে বেরিয়ে লিয়ামকে দেখতে পায় আর মনে মনে বলে সে সত্যিই ম্যাডাম ভায়োলেটের ছেলে, কিন্তু তাকে তো একদমই খারাপ মনে হয় না। আমাকে সবকিছু শুরু থেকে জানতে হবে। এরপর সে লাইব্রেরিতে একটা বই নিয়ে পড়তে শুরু করে আর তার মনে হচ্ছিল যে এই বইটার সাথে সিক্রেট ল্যাবের কোনো সম্পর্ক আছে। এরপর সে ক্লাস শেষে রুম থেকে চলে যাচ্ছিল, তখনই অ্যালভারেজ তাকে ডেকে বলে আমাদের অনেক দেরি হয়ে গেছে জেইন, তারা সেই সিক্রেট উপাদান সম্পর্কে জেনে গেছে। হয়তো খুব শীঘ্রই তারা ওই ফর্মুলাটা আবারও বানিয়ে ফেলবে। যদি এটা হয় তাহলে আমরা অসহায় হয়ে পড়ব। জেইন বলে যদি তারা ফর্মুলা কমপ্লিট করে ফেলে তাহলে আমাদের উচিত তাদের বিরুদ্ধে ফাইট করা, আমরা তাদেরকে জিততে দিব না। অ্যালভারেজ বলে তুমি যা করছো আমি চাই তুমি এই সব কিছু থামিয়ে দাও, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। এই বলে সে চলে যায়। জেন বুঝতে পারে না হঠাৎ স্যার অ্যালভারেজের কি হলো। সে তার ব্যাগ থেকে এসের দেওয়া সেই ছুরিটা বের করে দেখছিল, যেহেতু এটা এসের দেওয়া একমাত্র গিফট। তখনই ওখানে জেরম চলে আসলে তার হাত থেকে ওটা পড়ে যায়। জেরম বলে তুমি এটা দিয়ে কি করছিলে? ছুরিটা দেখে জিজ্ঞেস করে তোমাকে এটা কে দিয়েছে? জেন বলে কেন? সে বলে এটা তো ডেভিল গড গ্যাং এর লিডার রেস সিলভানিয়ার সিম্বল। জেন বলে তুমি এটা কিভাবে জানলে? সে বলে আমি তোমাকে কিছু বলতে চাই, তবে আমি চাই বাকিরা যেন এই ব্যাপারে না জানে, বিশেষ করে ভ্যানেসা। আমি সত্যিই চাই না যে ভ্যানেসা এইটার ব্যাপারে জানুক আমি ডেভিল গড গ্যাং এ যোগ দিয়েছি। জেইন এটা শুনে অনেক অবাক হয়। এরপর জেইন হোস্টেলে ফিরে আসে, এসে দেখে ম্যাট বসে ড্রিঙ্কস করছে। জেইন ওখানে বসলে ম্যাট তাকে বলে তুমি একদম ঠিক নেই, আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তবে ভালো হতো যদি আমি তোমার এই কষ্টটা নিতে পারতাম। জেইন জিজ্ঞেস করে তুমি আমায় সেদিন কেন সাহায্য করলে না? ম্যাট বলে কারণ আমাকে সবকিছু ভাবতে হয়েছিল, এসের আমাদের সুপ্রিমো হওয়াটা প্রয়োজন আর তুমি নিজেই সব সিদ্ধান্ত নিয়েছো, তুমি তাকেই বেছে নিয়েছো, আমি তোমার ওই পথের কখনোই বাধা হব না। জেইন কান্না করতে থাকে। ম্যাট বলে আমার জন্য কষ্ট পেও না, তুমি নিজের হৃদয়কে ফলো করো। জেইন বলে তুমি নিজের জীবনে সঠিক মেয়েটিকে অবশ্যই খুঁজে পাবে। ম্যাট বলে কেন? তোমার কি মনে হয় পৃথিবীতে আরো একজন জেনসন আছে? তুমি চেনো এমন কাউকে? সে বলে না, কিন্তু জেনসনের থেকেও বেটার কেউ অবশ্যই আসবে। ম্যাট এটা শুনে অনেক কষ্ট পায়। তারা দুজনেই কষ্টে ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন সে কাজ করছিল। অনিল এসে বলে এসকে আজ আসেনি? সে বলে কেন? তুমি কি জানো না আজকে তার সাসপেনশন শেষ হয়েছে? অনিল বলে মনে হয় সে তোমাকে সত্যি ছেড়ে দিয়েছে, কারণ একটু আগেই তার সাথে আমার দেখা হয়েছিল। ওয়েট, আমি মজা করছিলাম, তবে তোমার তো এখন ক্লাসে যাওয়া উচিত। জেইন বলে আমি এখানকার কুইন, আমারও ক্লাসে যেতে হবে। অনিল বলে এসও এখানকার এসএসজি প্রেসিডেন্ট, সে তো ক্লাসে গেছে, কুইনকে অবশ্যই একজন মডেল স্টুডেন্ট হতে হবে। এটা শুনে জেইন কিছু একটা ভেবে বাইরে বেরিয়ে বসে বই পড়ছিল, কিন্তু পড়তে পড়তে সে এখানেই ঘুমিয়ে যায় এবং এরই মধ্যে অনেকটা সময় কেটে যায়। রাত হয়ে ব্লাডি নাইট শুরু হয়ে যায়। তখনই ওখানে এসে তাকে নিয়ে যেতে থাকে, কিন্তু সবাই তাদের দুজনকে ধরে ফেলে। দুজনকে টেনে তারা আলাদা করে নিয়ে যায়, কিন্তু তখনই হয়ে ওখানে চলে এলে তার ঘুম ভেঙে যায়, মানে ওটা তার স্বপ্ন ছিল। তবে জেইন দেখে সত্যি অনেকটা রাত হয়ে গেছে, কিছু একটা ভেবে তাড়াতাড়ি চলে আসছিল, আর তখনই লাল মুখোশ পরা কেউ তার মুখ চেপে ধরে আর তাকে টেনে নিয়ে যায়। আর এটা হলো রেস সিলভানিয়া। জেইন তাকে জিজ্ঞেস করে সে তার থেকে কি চায়। রেস বলে তুমি তাকে কেন ছেড়ে দিলে? তার জন্য ফাইট কেন করলে না ডার্লিং? এটা শুনে জেইন অনেকটা রেগে তাকে মারতে থাকে। রেস তার হাত ধরে ফেলে। জেইন অনেক রেগে যাচ্ছিল। রেস বলে ভয় পেও না। সে তার চোখের উপরে হাত রেখে নিজের মুখোশটা খুলে ফেলে এবং জেইনের গালে একটা কিস করে দেয় এবং বলে ডার্লিং প্লিজ ফিরে এসো, এটাই সুপ্রিমো আমাকে তোমাকে বলতে বলেছে। এই বলে সে ওখান থেকে দ্রুত চলে যায়। আর অদ্ভুত ভাবে জেইন তখন শুধু এসের কিসের কথাই ভাবছিল আর চোখ খুলে সে এসকে খুঁজতে থাকে। এরপর সে যাচ্ছিল আর ভাবছিল যে এই রেস সিলভানিয়াটা আসলে কে? সেদিন যখন ম্যাটের পায়ে আঘাত করা হয়েছিল সেদিন তো রেজি আমাদেরকে বাঁচিয়েছিল, সে কি আমাদের বন্ধু নাকি শত্রু? জেইন হোস্টেলের কাছে এসে দেখে ভ্যানেসা আর জেরম চুমাচুমি করছে। তবে ভ্যানেসা বলতে থাকে তার চোখের ময়লা বের করছিল জেরম, তারা তেমন কিছুই করছিল না। তবে জেইন তো বুঝে যায় যে তারা কি করছিল। তখন জেইন এসের কথা ভাবে যে আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না, আমি ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি, দেখা যাক কি হয়, আমি শুধু তোমার উইকনেস হতে চাইনি। এভাবেই সময় কেটে যাচ্ছিল। এসের সাসপেনশনের আর মাত্র 3 দিন বাকি। জেইন তার ক্লাস আর অফিসের কাজে ব্যস্ততার মাঝেও এসকে নিয়ম করে ভাবতে ভুলে যায় না। সেদিনের এসের গান গাওয়া, তাদের বিচ্ছেদ হওয়া, কোনো কিছুই ভাবা বাদ যায় না তার। এসকে না দেখতে পেয়ে সে অনেকটাই উদাস হয়ে গেছিল। এস স্কুলে আসতো কিন্তু তার সাথে দেখা হতো না। তখন অনিল জেইনকে নিয়ে মজা করতে শুরু করে যে এসের চেয়ারের দিকে তাকিয়ে থেকে লাভ নেই, হয়তো সে আর আসবে না, আবার হতে পারে সে অন্য কারোর সাথে ভালো আছে। জেইন বলে না, এটা কিছুতেই হতে পারে না। অনিল বলে আরে আমি তো মজা করছিলাম, ধৈর্য ধরুন, সে ফিরে আসবে। এরপর
এরপর জেন ওয়াশরুমে আসে। এখানে নিকি আগে থেকেই ছিল। সে বলতে থাকে, আমি জানি তুমি কি নিয়ে বিরক্ত, তুমি তাকে কিছুদিন হলো দেখোনি তাই না? তবে আমি তাকে দেখেছি অন্য একজনের সাথে। জেন ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, আমি তোমাকে জিজ্ঞেস করিনি। নিকি বলে, কিন্তু তোমার চোখ তো ভিন্ন কথা বলছে, তুমি খুবই দুর্বল, তোমায় খুব সহজেই ভাঙা যায় জেন। কিন্তু আমি জানি তোমার মধ্যে একটা ভয়ানক মনস্টার আছে, আর ওটার মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করো। জেন তাকে থ্যাঙ্কস বলে চলে যায়। সে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর এখানে কিছু একটা দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। আমরা দেখি এস আর অ্যাঞ্জেলিকা কিস করছে। জেন তো এইটা দেখে অনেক কষ্ট পায়। সে পাগলের মতো হাসে আর কোনো কিছু না বলে চুপচাপ চলে যায়। এরপর সে অফিসে এসে দেখে এস অফিসে এসেছে। সে তাদের ডকুমেন্টসে সাইন করছিল। জেনও সাইন করায়, তবে এস তার দিকে একবারও ফিরে তাকায় না। জেনের অনেক কষ্ট হচ্ছিল। তখন ওখানে অ্যাঞ্জেলিকাও চলে আসে আর সুপ্রিমোর সাথে হেসে হেসে কথা বলতে থাকে। এমনকি এসও তার সাথে হেসে কথা বলছিল। এইসব দেখে জেন রেগে চলে যায়। এরপর জেন মন খারাপ করে তার বন্ধুদের সাথে বসেছিল। তখনই ফ্রান্সিসকো অ্যানাউন্স করে যে সমস্ত ক্লাস সাসপেন্ডেড করা হয়েছে। সবাই এখনই কনফারেন্স রুমে চলে আসো, একটি মিটিং আছে। এসব শুনে তারা সবাই ভয় পেয়ে যায়। না জানি নতুন কি প্ল্যান তারা বানিয়েছে। সবাই ধীরে ধীরে কনফারেন্স রুমে চলে আসে। এরপর সেখানে ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো আসে। সে স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই কি এখানে টায়ার্ড? তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, খুব শীঘ্রই তোমরা মুক্ত হতে পারবে। ম্যাট এদিকে জেনকে বলছিল কোন একটা ঝামেলা নিশ্চয় আছে, এখানে নাজের আর নিকি নেই। ম্যাডাম ভায়োলেট বলে, আমরা একটি সিক্রেট ফর্মুলার জন্য এত বছর যাবত এক্সপেরিমেন্ট করে যাচ্ছিলাম, আর এখন আমরা সেটা প্রায় বানিয়ে ফেলেছি। তবে তোমরা আমাদের সাথে শেষবারের মতো আরো একবার কোঅপারেট করবে। তখনই ওখানে মাস্ক পরা কিছু ব্যক্তি চলে আসে। তারা ওখানে কিছু গ্যাস রিলিজ করে দেয়। ভায়োলেটরা মাস্ক পরে ওখান থেকে চলে যায়। সবাই এখানে কাশতে শুরু করে, আর ধীরে ধীরে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছিল। এখানে এসও ছিল। সে জেনের কাছে এসে তাকে ধরে। তখন জেন দেখে সবাই যে যার চিন্তা করছে। অ্যাঞ্জেলিকাও ওখানে পড়ে আছে, কিন্তু এস এই পরিস্থিতিতেও তার কাছে এসেছে তাকে বাঁচাতে। এস তাকে বলে, ডার্লিং তুমি কি প্লিজ ফিরে আসতে পারবে? জেন বলে, আমি আসবো। এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়, এবং এরপর এসও অজ্ঞান হয়ে যায়। এরপর যখন জেনের জ্ঞান ফেরে এসে দেখে তাদেরকে একটি সেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বন্ধুদের মধ্যে শুধু মিয়া তার পাশে ছিল। জেন জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? মিয়া বলে, আমি কিছুই জানি না। তখনই দুজন লোক এসে ওখান থেকে একটি মেয়েকে টেনে নিয়ে যায় এক্সপেরিমেন্টের জন্য। অনেক টানাটানি করেও কোনো লাভ হয় না, তারা মেয়েটিকে টেনে নিয়ে যায়। এইসব দেখে মিয়া অনেক ভয় পায়। সে বলে, এই সব কিছু আমার দোষ। জেন বলে, না, তুমি কোনোভাবেই দোষী নও। যদি তুমি দোষী হও তাহলে আমরা সবাই দোষী। মিয়া বলে, আমি একটা বড় মিস্টেক করে ফেলেছি জেন। জেন বলে, তুমি যত বড়ই ভুল করো আমি তোমাকে ক্ষমা করে দিব। মিয়া বলে, তোমার ক্ষমা আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় না আমি নিজেকে ক্ষমা করতে পারবো। মিয়া বলে, আমি তোমাদের মিথ্যা বলেছিলাম। আমি বলেছিলাম আমি একটা ম্যাপ পেয়েছিলাম, যেটার মাধ্যমে আমরা এখানে এসে পড়েছিলাম। আমরা তখন সেই প্রথম দিনের সিনে চলে যাই, যেখানে মিয়ার হাতে সেই ম্যাপটা ছিল। অর্থাৎ সেই ম্যাপটা কোনো সাধারণ ম্যাপ নয়, সে কোথাও থেকে এটা পেয়েছে। সেদিন তারা সবাই বারবার বলছিল ম্যাপটা দিয়ে কাজ হবে কিনা। মিয়া তাদেরকে বলছিল, তোমরা আমাকে বিশ্বাস করো। মিয়া বলে, তোমার তো মনে আছে আমি কিভাবে প্রায় রাতেই তোমার বাড়িতে তোমার সাথে থাকতাম। আমি তোমার বোন আলিসনকে ফলো করতাম। সে প্রায় রাতে বাড়ি থেকে একটা বড় ব্যাগ নিয়ে বের হয়ে যেত। আমি জানার চেষ্টা করি যে ব্যাগটার মধ্যে কি আছে, এবং দেখতে পাই যে ওখানে কিছু অপারেশনের ডকুমেন্টস, কিছু পুরানো ফোন এবং একটি বন্দুকও ছিল। তুমি আমাদের বলতে যে তোমার বোন একজন সিক্রেট এজেন্ট, কিন্তু আমি ভেবেছিলাম তুমি শুধু আমাদের ভয় দেখানোর জন্য এটা বলতে। কিন্তু সেদিন বুঝতে পারি যে তুমি সত্যি ছিলে। একদিন রাতে আমি তার হাতে সেই ম্যাপটা দেখতে পাই। সে ওটা হাতে নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। হয়তো এই জায়গাটা তোমার বোনের মিশনের একটি অংশ ছিল। এসবে আমি আরো বেশি কৌতূহলী হয়ে যাই। আমি তার ঘর থেকে ওই ম্যাপটা চুরি করে নিয়ে আসি। আমি তার নোটগুলো দেখে বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছিলাম যে সে হেল ইউনিভার্সিটি খোঁজা ট্রাই করছে। জেন এইসব শুনে মনে মনে ভাবছিল যে মিয়ার এই ছোট্ট ভুলের কারণে তারা এই জাহান্নামে আটকে গেছে, যেখানে তারা প্রত্যেক দিন মৃত্যুর সাথে লড়াই করে গেছে। তবে তবুও তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সব বন্ধুরা এখনো জীবিত আছে। জেন তাকে বলে, ভালো হতো যদি তুমি শুরুতেই আমাদেরকে এটা বলতে, এখন আর আমরা কোনো কিছুই করতে পারবো না। তখনই আবারও দুটো লোক চলে আসে, আর এইবারে তারা মিয়াকে নিয়ে যেতে চায়। জেন তো কোনোভাবেই তাকে যেতে দিতে চায় না। সে তাকে টেনে ধরে আর একজনকে মেরে সে ভেতরে আটকে দেয়। আর আমরা তো জানি আমাদের জেন ফাইট করতে জানে। সে বাকি জনের সাথেও ফাইট করতে থাকে, আর এরপর তার থেকে চাবি নিয়ে মিয়াকে দিয়ে দেয়। মিয়া সব সেলের দরজা খুলতে থাকে, কিন্তু এদিকে তারা দুজনে জেনকে অনেক মারতে থাকে। সবাইকে সে সেল থেকে বের করে দেয়। এদিকে জেন তাদের সাথে ফাইট করছিল, আর মিয়া তার জন্য চিৎকার করছিল। জেন তাকে এখান থেকে চলে যেতে বললে সে চলে
চলে যায়। তখনই ওখানে ম্যাডাম ভায়োলেট এসে জেনকে অজ্ঞান করে ফেলে। এদিকে মিয়া তার বাকি ফ্রেন্ডদেরকে খুঁজে পেয়ে যায়। সে বলে জেন আমাদের পিছনে চলে আসবে, কিন্তু ম্যাট কোথায় জানি না। সেখানে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সবাই এই বিল্ডিং থেকে বাইরে বের হতে থাকে। তারা বাকিদেরও সাহায্য করছিল। তখন ওপর থেকে একজন ব্যক্তি তাদের দেখছিল আর সে বলছিল আমরা খুব শীঘ্রই এক হব। এদিকে ম্যাটের জ্ঞান ফিরে আসে। সে জেনকে নিয়ে অনেক চিন্তা করছিল। কনফারেন্স রুম থেকে নাজের আর নিকি তাকে এখানে নিয়ে এসেছে। নাজের বলে আমি লুকিয়ে ম্যাডাম ভায়োলেটের সাথে কথা বলতে শুনেছিলাম। ভায়োলেট তাকে গ্যাস অ্যাটাকের ব্যাপারে বলছিল, কিন্তু এটা অনেক লেট হয়ে যায়। আমি সব মেম্বারদেরকে এটা জানাতে পারিনি। নিকি বলে আমি জানতে পেরেছিলাম যে আমাদের গ্যাং এর মধ্যে কেউ আছে যে আমাদের সাথে প্রতারণা করে অ্যাডমিনিস্ট্রেশনকে সব জানিয়ে দিত। এই জন্য আমরা গ্যাস অ্যাটাকের ব্যাপারে আগে থেকে কিছুই জানতাম না। নাজের বলে আর সেই প্রতারক হলো লুক। আমায় তাকে খুঁজে বের করতে হবে। সে জানে যে বাকি স্টুডেন্টদেরকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। ম্যাট বলে এর মানে ওখানে জেনও আছে। নিকি বলে তুমি তো দেখছি সত্যি জেনকে ভালোবাসো। ম্যাট বলে হ্যাঁ আমি তাকে ভালোবাসি আর সবসময় বাসবো। আমি তাকে বাঁচাতে আমার জীবনও দিতে পারবো, কারণ সেও তার ফ্রেন্ডদের বাঁচাতে নিজের জীবন দিতে পারে। নিজের জীবনের থেকেও তার কাছে ফ্রেন্ডদের জীবনের মূল্য অনেক বেশি। আমাকে যতজনের সাথে লড়াই করতে হয় করব, আমাকে কেউ থামাতে পারবে না। নাজের বলে আমি তোমাকে বেছে নিয়ে ভুল করিনি, কিন্তু নিজে থেকে কিছু করো না। আমরা এখনো জানি না যে বাকিরা কোথায় আছে। আমাদের গ্রুপের মেম্বারদেরকে খুঁজে বের করতে হবে, তবে তারও আগে আমাদেরকে লুককে দেখে নিতে হবে। তারা তিনজন চলে যায় লুককে খুঁজতে। এদিকে জেনের জ্ঞান ফিরলে সে নিজেকে একটি জায়গায় দেখতে পায়। ওখানে ডক্টর রাজন আর ওই নার্সটা ছিল। তখন ওখানে ভায়োলেট এবং তার ছেলে লিয়াম চলে আসে। ভায়োলেট তাকে জানায় যে এটা তাদের সিক্রেট ল্যাবরেটরি। জেন বলে সুপ্রিমো আমাকে বাঁচাতে অবশ্যই এখানে আসবে, আমি তাকে ভালো করেই জানি। এদিকে আমরা দেখি এসকে একটি জায়গায় বেঁধে রাখা হয়েছে। আর এখানেই 16 নম্বর এপিসোডটাও শেষ হয়ে যায়। আর মাত্র 2টা এপিসোড বাকি থাকবে। ঈদের পর বাকি 2টা এপিসোড নিয়ে আরো একটা পর্ব আনলে পুরো সিরিজ শেষ হয়ে যাবে। যাই হোক, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না আর ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও এবং এরকম এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইন্ট্রোভার্ট ভিউয়ারগুলা তোমাদের কি বলেছে মনে আছে তো? তো ভালো থেকো তোমরা সবাই। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাই ঈদটা খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটাবে এই দোয়া করি। আর তোমরাও কিন্তু আমার জন্য দোয়া করো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।